আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সেনাবাহিনীর সাথে হাসনাত আবদুল্লাহর বৈঠক হয়নি, মিটিং হয়নি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে নতুন আওয়ামী লীগের যে কথা বলা হচ্ছে এটা সেনাবাহিনী করেনি। এরকম ধামাচাপা দেওয়ার জন্য সেনাবাহিনী কয়েকটা পদক্ষেপ নিয়েছে এবং একটা মিথ্যা ঢাকতে গেলে যে 100টা মিথ্যা বলতে হয়, ওই 100টা মিথ্যা বলতে গিয়ে আবার ধরা খেয়েছে। তো কী হয়েছে, নেত্র নিউজকে ডেকে একটা নিউজ ছাপাইছে যে হাসনাত আবদুল্লাহর সাথে আমার কোনো মিটিং হয়নি, এগুলো সব মিথ্যা কথা, ভুয়া কথা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুন যে আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, শিরিন শারমী, তাপস, এদের আওয়ামী লীগ, এদের নিয়ে আমি যে দল গঠনের কথা বলছি এটা মিথ্যা কথা। এটা নেত্র নিউজে নিউজ হয়েছে, তো সেখানে কিন্তু ধরা খেয়েছে, সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং সার্জিসকে চাপে ফেলে একটা স্ট্যাটাস দেওয়া আছে, সেটি স্ট্যাটাস পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা সার্জিসের নিজের লেখা নয়। আপনারা সার্জিসের আরও লেখা নিচের দিকে অনেকগুলো পাবেন, কথার সাথে ভাষার সাথে কোনোটাই মিল নেই। এটা সার্জিসকে লিখে দেওয়া হয়েছে, সেটা সার্জিস পোস্ট করেছে, হয় জেনে না জেনে না হলে চাপে পড়ে যেটা করে হোক করেছে, অথবা সার্জিস আলম হয়তো সেনাবাহিনীর কথা মতোই চলতেছে আগে থেকেই। কারণ হাসনাত আবদুল্লাহ পোস্ট দিল, সার্জিস কেন দিল না, এটা আমার কথা। হাসনাত আবদুল্লাহর সাথে সাথে যদি সার্জিসও পোস্ট দিত তাহলে বিষয়টা আরও পরিষ্কার হতো না, কিন্তু সার্জিস কিন্তু দেয়নি। পরবর্তীতে এসে সে স্বীকার করেছে যে হ্যাঁ আমাদের বৈঠক হচ্ছে, কিন্তু সরাসরি না, আমার মোবাইলে হচ্ছে, এরকম একটা পোস্ট দিয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই পুরো ভিডিওটা দেখে যাবেন, দেখলে আপনার পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। সেনাপ্রধানের সাথে হাসনাত সার্জিসের কি ঘটেছিল? সেনাপ্রধান যে আসলেই রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশনের নামে আওয়ামী লীগকে রিপেট্রিয়েশনের প্রজেক্ট হাতে নিয়ে মাঠে নেমেছেন ভারতের প্রেসক্রিপশনে, এই আসল ঘটনা ফাঁস হয়ে গিয়েছে। তিনটা পক্ষ থেকে বক্তব্যের মধ্য দিয়েই এই ঘটনা প্রমাণিত হয়েছে যে ঘটনা সত্য। হাসনাত আবদুল্লাহর যে ফেসবুক পোস্ট সেটা সত্য। জনগণ তো ঘটনা বুঝে গিয়েছে যে না, সেনাপ্রধান ধরা পড়েছেন ওয়াকারুজ্জামান, যে তিনি আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে চান। এখন এটা ধামাচাপা দেওয়ার জন্য তিনি নানান জনের কাছে দৌড়ঝাঁপ করছেন। ডিজিএফআই উঠে পড়ে লেগেছে, নেত্র নিউজকে কাজে লাগানোর চেষ্টা করছেন, অল্টারনেটিভ টু আইএসপিআর এর মাধ্যমে বিবৃতি দেওয়ানোর সাহস পান না এবং সার্জিস আলমকে ম্যানেজ করে ফেলেছেন। সার্জিস আলম হাসনাতের সহযোদ্ধা। সার্জিস আলমকে আমার কাছে মনে হয়েছে সেনা সদর থেকে অথবা ডিজিএফআই থেকে একটা বক্তব্য লিখে দেওয়া হয়েছে, সার্জিস তুমি ফেসবুকে পোস্ট দাও। হ্যাঁ, সার্জিস যে পোস্ট দিয়েছেন সেনা বাহিনীর পরামর্শে, আমি যেটা মনে করি, এটা আমার ব্যাখ্যা, সেখানে সার্জিস যাই লেখেন না কেন সেখানেও ঘটনা প্রমাণিত হয়েছে যে না, আওয়ামী লীগ পুনর্বাসনে সেনাবাহিনী প্রধান তৎপরতা চালাচ্ছেন। কিন্তু সার্জিস একটু মিটিগেট করার চেষ্টা করছেন, সেটা চাপ ছিল না, সেটা একটা পরামর্শ ছিল, বা বিষয়টা আমি এইভাবে দেখছি না, কিন্তু ঘটনা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আমি আসছি সেদিকে। এখন সার্জিসের কাছে ধরনা দিয়েছেন হয়তোবা আর্মি চিফ, যে পরিস্থিতি শান্ত করো, জনগণ এখন স্লোগান দিচ্ছে ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, এটা হয় না। বিএনপির কাছেও ধারণা দিচ্ছে, বিএনপির ইউটিউবারদের কাছে এখন যাচ্ছে, বিএনপির ইউটিউবাররা এখন সেনাপ্রধানের পক্ষে কথা বলার চেষ্টা করছেন এবং সেনাপ্রধানকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। ফাহাম আব্দুল সালামদের কাছেও ধারণা দিয়েছেন, তারাও বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু তিনটা জায়গা, যেমন হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, ঠিক আছে, হাসনাত বললেই যে আমাদের বিশ্বাস করতে হবে এটা জরুরি নয়, বিশ্বাস করলাম না, কিন্তু হাসনাতের ফেসবুক পোস্টের বিপরীতে সেনা সদর থেকে নেত্র নিউজকে যে সাক্ষাৎকার দেওয়া হয়েছে বা যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট স্বীকার করা হয়েছে যে আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের, যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত নয়, তাদের নিয়ে নতুন আওয়ামী লীগ আসছে এবং তারা নির্বাচন করবে। এ বিষয়ে কথা হয়েছে, সেনা প্রধান এই বিষয়ে কথা বলেছেন, এটা নেত্র নিউজে স্পষ্টভাবে বলা হয়েছে। এর মানে প্রমাণিত হয়ে গেছে যে আসলে সেনাপ্রধান আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে চান, নানান যুক্তি দিচ্ছেন। অতএব ঘটনা প্রমাণিত, সার্জিস আলমের পোস্টেও প্রমাণিত। এবার আসেন দেখেন, সার্জিস আরেক ফেসবুক পোস্ট দিয়ে ঘটনার নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নতুন কোনো মাত্রা পায়নি, বরং জনগণের সন্দেহ ওয়াকারুজ্জামানের প্রতি থেকেই গেল। 11 মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংযোজন ও বিয়োজন। এখন এই সংযোজন বিয়োজন দিয়ে কোনো লাভ নেই সার্জিসের, বরং সার্জিসকে এখন, এবং হাসনাত জনগণের ভালোবাসা সমর্থন পেয়েছে, সার্জিস এখন সমালোচিত হচ্ছেন। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনা নিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং
সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো। তো দর্শক, স্পষ্টতই শারজিস সেনাপ্রধানকে বিতর্কিত হওয়া থেকে বাঁচানোর জন্য পোস্ট দিচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। কারণ বৈঠকটা সেনাবাহিনী তাদের ডেকে নিয়ে যায়নি, তাদের উদ্যোগে হয়েছে। হাসনাত তো বলেছে ডেকে নিয়ে গেছে, শারজিস বলেছে। এখন শারজিসের কথা আমরা কেন বিশ্বাস করব? অতএব এই বিষয়টা এখন ক্লারিফাই করার প্রথম লাইনে এটা লিখলেন। বোঝা যায় যে সেনাপ্রধান একটা পারপাস সার্ভ করা শারজিস আলমের এই পোস্টের উদ্দেশ্য। এছাড়া শারজিস আলমের এই বিপরীতমুখী পোস্ট থেকে এটা দিবালোকে স্পষ্ট হয় যে এনসিপিতে ডিপ পাওয়ার স্ট্রাগল চলছে, গ্রেট ফ্যাকশন জন্ম নিয়েছে এবং এনসিপিকে নিয়ে ডিপ স্টেট এখন খেলছে। এনসিপির অনেকে অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। অতএব এনসিপির ভবিষ্যৎ যথেষ্ট অন্ধকারের মধ্যে পড়ে যাচ্ছে। সেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ। তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। দেখেন, সেনাপ্রধানের বক্তব্যকে কেউ বলতে পারেন যে বেয়াদবি, কেউ বলতে পারেন বাড়াবাড়ি, ধৃষ্টতা। কিন্তু যারা তার পক্ষের লোক তারা তাকে দায়মুক্তি দেওয়ার জন্যে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছে, যে স্ট্রেট ফরওয়ার্ড, হার্শ। অথচ ওটাকে বেয়াদবি হিসেবেও দেখা যেত, এই শব্দ ব্যবহারও করা যেত যে প্রধান উপদেষ্টার সামনে বেয়াদবিমূলক কথা বলেছেন। তিনি আমাকে বললেন তোমরা কি এই বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম বলা যেতে পারে। এরপর সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনের সেই রুমে আমরা তিনজনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। দেখেন, প্রথমে শারজিস ডিজিএফআই প্রেসক্রিপশন অনুযায়ী এই পোস্টের প্রথমে বললেন যে বৈঠক সেনাবাহিনী আমাদেরকে ডেকে নিয়ে যায়নি, বরং আমাদের উদ্যোগে বৈঠক হয়েছে। কিন্তু এর পরের লাইনেই শারজিস ধরা পড়েছেন। কিভাবে? এই যে লাইনটা, তোমরা কি আমাদের সাথে কথা বলতে চাও, সরাসরি কথা বলতে চাও, তাহলে আসো। তারপরে এই যাওয়া। তাহলে এখানে কি প্রমাণিত হলো? বৈঠকটা কার উদ্যোগে হয়েছে? তোমরা কি আমাদের সাথে কথা বলতে চাও, প্রস্তাবটা কে দিয়েছে? শারজিস দিয়েছে না আর্মি চিফের মিলিটারি অ্যাডভাইজার দিয়েছে? শারজিস যে ধরা পড়েছে, বুঝতে পারছেন হাসনাতের কথা যে সঠিক, যে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, এটা শারজিসের দ্বিতীয় অংশে প্রমাণিত হয়েছে। মানে দুর্বল স্ক্রিপ্ট। ডিজিএফআইতে এখন যারা চাকরি করে এদের ব্রেইন অত্যন্ত দুর্বল, সুন্দর স্ক্রিপ্ট সাজাতে পারে না। প্রথমে একটা প্রপোজিশন দাঁড় করে, একটু পরেই ধরা পড়ে যায়। প্রথমে বললো যে না এখানে সেনা বা প্রধান তাদেরকে ডেকে নেয়নি, বরং হাসনাত শারজিসের উদ্যোগে বৈঠক হয়েছে। আবার একটু পরে লেখেন যে তোমরা কি আমাদের সাথে সরাসরি কথা বলতে চাও, তাহলে আসো, তারপরে এই বৈঠকের বিষয়। বুঝতে পারছেন কিভাবে ধরা পড়েছে দুর্বল স্ক্রিপ্ট কতটা? আর এই দুর্বল স্ক্রিপ্টের ফাঁদে পড়েছেন শারজিস আলম। হাসনাত হিরোই থাকবে, শারজিস বিতর্কিত হবে। আমি বললাম বলা যেতে পারে। এরপর সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। তা এখন পর্যন্ত প্রমাণিত হলো যে বৈঠকটা সেনা প্রধানের উদ্যোগী হয়েছে, মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে প্রস্তাব দিয়ে নিয়ে গিয়েছেন। হাসনাত ইজ রাইট। দর্শক আশা করি বলছেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি এবং ব্যক্তির অভিমতকে একজন এককভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধান বক্তব্যকে অবজার্ভ রিসিভ করেছে, ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। দেখেন, হাসনাত ফ্রাঙ্কলি স্পিকিং পারসন বলে সোজা সাপটা সব ফেসবুকে লিখে দিয়েছে। আর শারজিসদের ভেজাল আছে, প্যাচ আছে বলে এখন এই ধরনের ভূগোল বোঝাচ্ছে যে সবাই একভাবে রিসিভ করে না। কথা স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আবার রিসিভ করা বা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনের কোনো সুযোগ নেই। এটা শারজিসের কথাই ধরা। বললাম না, এখন এই বক্তব্য যারা লিখে দিয়েছে শারজিসকে, এরা অত্যন্ত দুর্বল মেধার লোক। এরা কি ক্যাডেট কলেজ থেকে কমিশন অফিসার হয়েছে না নন ক্যাডেট থেকে, কে জানে। আমার জায়গা থেকে আমি সেদিন বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেয়া দুটো বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন, মানে পূর্বের তুলনায় স্ট্রেট ফরওয়ার্ড ভাষায়, কঠোর ভাষায়, তারপরও চাপ হিসাবে শারজিস স্বীকার করেন না। এই যে কথাটা শারজিসের, যে পূর্বের তুলনায় স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলছে, এর অর্থই হচ্ছে চাপ দিয়েছে। অর্থাৎ এখানেও প্রমাণিত হলো যে হাসনাত সঠিক। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার কাছে মনে হয়নি। তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাই তো পূর্বের তুলনায় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছে, তারপরও আপনার কাছে মনে হয়নি যে চাপ দিয়েছে? চাপ যে দিয়েছে, উঠে রেগে চলে গিয়েছে বৈঠক শেষ করার আগে, তারপরও আপনার কাছে মনে হয়নি চাপ দেওয়া হয়নি। মানে আপনি পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছেন। বরং রিফাইন্ড আওয়ামী লীগ
না আসলে দীর্ঘমেয়াদী দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। মানে রিফাইন্ড আওয়ামী লীগের প্রজেক্ট, রিফাইন্ড আওয়ামী লীগ দরকার, তাদের নির্বাচনে আসতে যাওয়া দরকার, এটার পক্ষে সেনাপ্রধান যে নানান যুক্তি দিয়েছেন এই ঘটনা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয়েছে। এতে তো সার্জিসও দ্বিমত পোষণ করেননি এবং নেত্রনিউজের যে বিবৃতি সেখানেও দ্বিমত পোষণ করা হয়নি। তাহলে দর্শক, আর যাই হোক, রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আর্মি চিফ, এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এখন আপনারা যা ভালো মনে করেন। হাসনাতের বক্তব্য যে টপিকগুলো এসেছিলেন, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। এর মানে সার্জিস স্বীকার করেছেন এইসব নিয়ে কথা হয়েছিল। তো এখন যতই মিনমিন করুক সার্জিস আলম, লাভ নেই, ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণ দেশের উপরে কি প্রভাব পড়বে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা। মানে সেনাপ্রধান বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগকে তোমরা সুযোগ দাও, নাহলে এই হবে সেই হবে, নির্বাচনে ফিরতে না দিলেও তারা ফিরবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং সেখানে স্ট্রেট ফরওয়ার্ড হার্শ কথা বলেছে, উঠে গেছে। এর চাইতে চাপ আর কি হতে পারে, এটাই তো চাপ দেওয়া। দর্শক, সার্জিস যাই বলুক, এনসিপি কিন্তু হাসনাতের পক্ষে স্ট্যান্স নিয়েছে। এনসিপি কর্মসূচি দিয়েছে, সেখানে ক্যান্টনমেন্টকে রাজনীতিতে নাক না গলাতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এনসিপির কর্মসূচি। এবং এনসিপির যে সংবাদ সম্মেলন সেখানেও নাহিদ ইসলামও কঠিন কথা বলেছেন এবং সেনাপ্রধানের এই প্রস্তাব বা এগুলো কিছুতেই গ্রহণযোগ্য নয় এটা বলেছেন। সেনাপ্রধান শব্দটা বলেননি, মানে আওয়ামী লীগ পুনর্বাসন গ্রহণযোগ্য নয়। অতএব সার্জিস কিন্তু দলের মধ্যেও কোণঠাসা। নাহিদ, হাসনাত এরা একই অ্যালাইনমেন্টে আছেন। সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারিও হাসনাতের বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন। এর মানে সার্জিস, হাসনাত এরা বিক্রি হয়ে গিয়েছেন ডিজিএফআইয়ের কাছে। কিন্তু যেই টোনে হাসনাত ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশনটা ততটা এক্সট্রিম ছিল না। এটা এক্সট্রিম ছিল, হার্শ, স্ট্রেট, পূর্বের তুলনায় স্ট্রেট ফরওয়ার্ড, এটা কিন্তু সার্জিস স্বীকার করেছেন। এখন আমার বলছে ততটা এক্সট্রিম ছিল না। মানে বললাম না, যারা লিখে দিয়েছে অত্যন্ত দুর্বল স্ক্রিপ্ট, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। মানে চাপকে এখন কনফিডেন্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশন অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সে বিষয়ে সরাসরি অভিমত ছিল। সরাসরি অভিমত, ওইটা কি প্রস্তাব নয়? সরাসরি আমি চাই, এটাই তো, যে আমি চাই এটা, এখন তোমরা যা ভালো মনে করো। আবার ডেকে নিয়ে যে তোমরা এই কথা বলতে চাও, আসো। তো ঘটনা কি স্পষ্ট দর্শক, জনগণকে ভূগোল বোঝান। আমরা এইভাবে লাইন বাই লাইন ধরে ধরে তাফসির করতে পারি ভাই, চালাকি করলে তো লাভ নেই। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দি সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 years, তোমার বয়সের থেকে বেশি। এই কনভার্সেশন আবার ওই সেনা সদর থেকে নেত্রনিউজে যে বিবৃতি পাঠানো হয়েছে সেখানেও 27 বছর বয়স নিয়ে বয়স শব্দটা উল্লেখ করা, মানে মিলে যাচ্ছে। কিন্তু এই কনভার্সেশনটা হয়েছে, এটা সত্য। মানে সার্জিস কিন্তু অস্বীকার করতে পারেনি। কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশনটা হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব, তার পূর্বে বিদায় নেয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি। এই কথার ভিতরেই তো রাগ, ক্ষোভ, উত্তেজনা আছে। তো তোমার কাছে মনে হলেও বাকি, না হলেও বাকি, জনগণ কি বোকা মনে করো? বরং বয়সে তুলনামূলক বেশি সিনিয়র কেউ জুনিয়রদের যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করেন, টোন এবং এক্সপ্রেশন সেরকম ছিল। এটাও একটা ভূগোল বোঝানো, এগুলো কিছু না। জামাতের আমিরের বয়স বেশি, এখন যদি জামাতের আমির তোমাদের ধমক দেয় মেনে নিবে, এগুলো ফাও কথা। রাজনীতিতে এখানে বয়সটা এগুলো কিছু না। তোমরা একটা দল, তার একটা দল, সে একটা স্টেক হোল্ডার, তোমরা একটা স্টেক হোল্ডার, এখানে বয়সটা কিছু না, ফাও কথা এগুলো। এখানে ওই সিনিয়র জুনিয়র এইসব ব্যাখ্যা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। মূলত এই আমি প্রত্যাশা করি না এই ধরনের প্রচারণা চালাতেই ডিজিএফআই সার্জিসকে লেখা লিখে দিয়েছে। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি অন্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে দু এক জায়গায় আসে সেটিও আমার বক্তব্য নয়। এর মানে সার্জিসকে ম্যানেজ করে ফেলেছে, তিনি সেনাপ্রধানের পদত্যাগ চান না।
অনেকেই চান। আমিও সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে আমি সিরিয়াস না, আমি চাই সংশোধন। আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারবে না, এটাই ফাইনাল। আর প্রধান উপদেষ্টার সাবঅর্ডিনেট থাকতে হবে সেনাপ্রধানকে, এইটাই ফাইনাল। তাতে সেনাপ্রধান যেই থাকুক না কেন। এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, কিন্তু সিদ্ধান্ত নিতে পারতাম, সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম। অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমত না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমি সমীচীন মনে হয়নি। বরং পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটের মধ্যে হয়। মানে গোপন গোপন খেলা খেলতে চাও। আর হাসনাত হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অকপট, ফ্রাঙ্কলি স্পিকিং। এই কারণে তিনি সব বলে দিয়েছেন। কিন্তু সার্জিসরা এই যে পর্দার অন্তরালে ডিজিএফআইয়ের খেলা, মানে এই খেলার পার্ট হতে চায়, গোপনে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করতে চায়, কাউকে সেটা বলার পক্ষে নয়। কিন্তু না, এটা রাজনীতি। রাজনীতি হবে ট্রান্সপারেন্ট। তোমরা গোপনে কার সাথে কথা বলবা না, এগুলো আমরা ওপেন, কোনো ছলচাতুরি চলবে না। আর এখানে ছলচাতুরির থিওরি দিলেন সার্জিস, বুঝতে পারছেন। আসলে সার্জিস হাসনাত মূল ট্রাকে আছেন এনসিপির, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই সার্জিস বেকায়দায় করছেন। আমার এই বক্তব্য আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে। এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না বলেই আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিলাম। আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে। কিন্তু সহযোদ্ধাদের কোনো বিষয় যখন নিজের জায়গা থেকে সংসদ দেওয়ার প্রয়োজন মনে করি, তখন সেটাও আমি করব। সে বিবেকটুকু বোধ ছিল বলেই 6 জন প্রথমে যেদিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন তাদের মধ্যে সামনের সারিতে আমরা ছিলাম। আচ্ছা, এতই গোপনীয়তায় বিশ্বাস করো, তাহলে হাসনাতের সাথে যে দ্বিমত, এটা হাসনাতকে ব্যক্তিগতভাবে বোঝাতা, এটা ফেসবুকে লিখলে কেন তুমি? বোঝা যায় তোমার এই লেখা তোমার না, এটা ডিজিএফআই লেখা। আমরা বিশ্বাস করি আমাদের এই বিবেকবোধের জায়গাটুকু আমাদের সঠিক পথে রাখবে। আত্মসমালোচনা করার এই মানসিকতাকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটানো, আওয়ামী লীগ যে কোনো ভার্সনে বাংলাদেশের রাজনীতি আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ট্রুথ শ্যাল প্রিভেইল। সেনাবাহিনীকে দায়মুক্তি দেওয়া, সেনাপ্রধানকে দায়মুক্তি দেওয়ার একটা চেষ্টা, সে যাই হোক না কেন, সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে চান, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। বাকিটা হাসনাত, সার্জিস কিংবা এনসিপির ইন্টারনাল স্ট্রাগল। উই আর অন বিহাফ অফ হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝে গেছেন। সেনাপ্রধান কিন্তু আবারও ধরা খাইছে। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, রাস্তায় একটা স্লোগান হচ্ছে, সব জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে স্লোগান হচ্ছে হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তো তাহলে দেশের সর্বোচ্চ একজন সেনাপ্রধান এবং একজন সাধারণ ছাত্রই বললাম, তো দুইজনের নামে স্লোগান হচ্ছে, সেখানে ছাত্রের নাম আসতেছে, সেনাবাহিনীর নাম আসতেছে না। তো এটা অপমান নয়? এই কারণেই সেনাবাহিনী চিন্তা করতেছে যে কোনোভাবে এটা ধামাচাপা দেওয়া যায় কিনা, এটা মিথ্যা বলে, গুজব বলে চালিয়ে দেওয়া যায় কিনা। তো বিভিন্ন ধরনের চেষ্টা করেও কিন্তু ধরা খেয়েছে। কারণ আমি আগেও বলেছি যে একটা মিথ্যা ঢাকতে 100টা মিথ্যা বলতে হয়। ওই 100টা মিথ্যা বলতে গিয়ে আবার ধরাও খেয়ে যায়। তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।